মেজাজটা গরম হয়ে এলো ওর। ওকে কুটনি বুড়ি গোল আলু যা পাচ্ছে তাই বলে ডেকে যাচ্ছে। এটা কেমন স্বভাব চরিত্র? তার কি নাম ধাম নেই কোনো? সে কি নদী জলে ভেসে ভেসে এসেছে নাকি? আশ্চর্য! রাগের বসে চোখ মুখ খিচে সাবানের ডিব্বা দিয়ে দুটো বাড়ি মেরে দিল মাথা বরাবর। আম্মা! স্বাধীন আত্মনাদ করতেই পাকি দিল ভোদর। আর তাকে পায়কে বহুত জ্বালিয়ে ছেলেটা, আজ দুটো দিতে পেরে মনে শান্তি শান্তি লাগছে। এদিকে স্বাধীন গলা ছেড়ে চেঁচা, আম্মা ও আম্মা, দেহ তোমার দামড়ি মাইয়ারা কামড়া করছে কি? ওরে বাপরে, মাথা ফাটিয়ে দিল রে। কাজল রেখা ব্যস্ত চরণে দ্রুত ছুটে আসে। হাতে তার গাবের ডাল। কই গেল লাট সাহেবের বেটি? সারাদিন ভাই বোন দুইটারে সাপ বেজির মতো লাইগা থাকে, মিল্লামিশা থাকতে পারে না। আইস খালি আহুক ঘরে, টোটালি খাওন দাওন বন্ধ। পাখি ওরসা রান্নাঘরে ঘরে ঘামটি মেরে বসেছিল। তার আম্মা যাইতে বেরিয়ে এলো। আজ যে দুপুরে খাওন বন্ধ তা হাড়ে হাড়ে টের পাইছে। অন্যায় গিট্টু দিয়া 15 টাকা গুজেছিল, পারলে সেটা নিয়ে আজ চা রুটির ব্যবস্থা ভালোভাবে হয়ে যাবে। পা টিপে টিপে ইটের রাস্তা উঠে পড়ল। রাস্তা এখন পিচ ঢালাই হয়নি, তবে শীঘ্রই হবে। মন্ত্রী বাসা পর্যন্ত পিচ ঢালাই করা, তারপর থেকে ইটের রাস্তা। এবছর সবে কাজ ধরেছে, পিচ ঢালাই করতে বলে। হঠাৎই চ্যাংড়া পোলা ওর সম্মুখে এসে সালাম টুকে বসলো। আসসালামু আলাইকুম ভা। আচমকা পাখি আঁতকে উঠল। অবিলম্বে বুকে থুথু ছিটা। পুরোটা বলা শেষ হলো না, সেই মুহূর্তে শাপিন এসে অয়নের মুখ চেপে ধরল। পাখির দিকে দাঁত বের করে হেসে অয়নকে টানতে টানতে কিছুটা দূরে নিয়ে যায়। পাখি আশ্চর্য লাগে, ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। শাপিন কটমটো করে আয়নকে শুধাল, আফা বল শালা, ভাই জানলে থুতনি ছিঁড়ে ফেলবে। জি জি আফা আফা। ফের পাখির সামনে গিয়া দাঁত কেলিয়া জিজ্ঞেস কর, আফা কোথায় যাচ্ছেন? ওদের ফিসফিসানির শব্দ ওর কর্ণে ঢুকলো না। ও শত ভেবেও তার কাজ নেই। পেটটা ক্ষুধায় জ্বালা চোচো করছে। ওকে আগে শান্ত করা প্রয়োজন। ফের একই কথা বলে নওয়াব ভাইয়ের চেলা দুটো। ও চমকে বিরক্তি প্রকাশ করে বলল, নাচতে যাচ্ছি, আপনারা যাবেন নাচতে? দাঁত কেলিয়ে ফোকলা দাঁতে হাসে শাপিন। বোকা বোকা মুখে মাথা চুলকে বিড়বিড় করে, ভাই তো বাসায়, কার সঙ্গে তাহলে নাচবেন আপনি? পাখি পুরোটা শুনল না। ওর খেয়ে দিয়ে কাজ নেই যে আজইরা কথা শুনবে। পা বাড়ালো দোকানের দিকে। বাড়ির সামনে মুদির দোকান, যাবতীয় সব কিছু এই দোকানে পাওয়া যায়। আলু থেকে আদা কোনো কিছু বাদ নেই। রং চায়ের জন্য বেশি বিখ্যাত। সন্ধ্যার দিকে ভিড়টা একটু বেশি থাকে। সর্বক্ষণ নওয়াব ভাই ও তার পোলাপানি এখানে থাকবে। জুয়ান ছেলেপেলে বসা কঠিন নিষিদ্ধ, হাতে গোনায় কয়েকজনে ব্যতীত। কেননা তাদের বাড়ির সামনে মূলত দোকানটি। জুয়ান যুবতী দুইজন মেয়ে আছে বাড়িতে। লোকে ডিস্টার্ব করবে ভেবে বড় করে সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে, যুবকেরা দোকান থেকে দূরে থাকো। এতে অবশ্য মনে মনে দোকানির প্রতি যে অনেক কৃতজ্ঞ। মোবাইল রিচার্জ করা যায়। আক্কাস আর কুদ্দুস দুজন ভাই মিলে দোকানটি পরিচালনা করে। আক্কাস চা বানায়, কুদ্দুস কাস্টমার সামলে তাদের যাবতীয় প্রয়োজন মেটায়। আকাশের অবস্থা ভালো নয়, দোকানে কোনো মানুষ নেই। এই ফাঁকে পাখি কাঠের বেঞ্চের ওপর পা তুলে বসে পড়ল। আকাশ ভাই এক কাপে ছাক্কানাকা লবঙ্গ আদার মিশ্রণে ঝাল রং চা দিল তো, সঙ্গে একটা 5 টাকা দামের বনরুটি দিল। কুদ্দুস রুটি দিতে দিতে শুধায়, কি গো পাখি আপা, আজ দুপুর দুপুর চা খাইতে চইলে আইলা? তোমার তো সকাল সন্ধ্যা ছাড়া দেখা পাওয়া যায় না। ঘরে গিনি বলে দিয়েছে আজ দুপুরের খাওয়ান বন্ধ, না খাইয়া তো থাকতে পারুম না, তাই তোমার দোকানে রং চায়ের স্বাদ নিতে চইলে আইলাম। আকাশ শুকনো মুখে বলে, খুব ভালো করছো, তবে খালি পেটে চা খাওয়ান ঠিক না, পেটে গ্যাস্ট্রিক হবে। আর মনে ও মাথা নাড়ে, এক চুমুক দিয়ে চা পাশে রাখে। সুদূর দুটো নেড়ি কুকুর মারামারি করছে। দুজন পাল্টাপাল্টি আক্রমণে সৎ পরামর্শ করছে যেন। ওটাই ওর মনোযোগ সম্পূর্ণ আকর্ষণ করলো। পাশেই দম করে কেউ একজন বসলো, চুল ঝাঁকিয়ে গম্ভীর গলায় হাঁকে, আকাশ ভাই আদা দিয়া 1 কাপ রং চা দাও। ক চামচ দিমু, চিনি ছাড়া দাও।
নাও আসবে দেখে পাখির থুতনি নিচু করে রাখে, মাথায় ঘোমটা টেনে দেয়, চুপচাপ রুটি দিয়ে চা ভিজিয়ে খাচ্ছে। ভুরুম ভুরুম করে ভাইব্রেশন হচ্ছে মুঠের ফোনটি। ফোন বের করে সাইডে দাঁড়িয়ে কথা বলে পুনরায় বেঞ্চে বসে পড়ল সুঠামদেহী লোকটি। পায়ের ওপর পা তুলে এবার পাশে বসিত মেয়েটার দিকে তাকিয়ে চায়ের চুমুক বসায়। সঙ্গে সঙ্গে ঝালে চোখ দুটো তৎক্ষণাৎ খিচিয়ে ওঠে। চোখ বন্ধ করে পুরো চাটা শেষ করে বিল মিটিয়ে দিতে গিয়ে বলে ওঠে, এত আদা দিলা চাতে? ঝালের জন্য জিভ জ্বলে যাচ্ছে। জানতা ঝাল আমি খেতে পাই না, তবু দিলা। কি কও? তোমারে তো এখন পর্যন্ত চাই দিইনি। ঝাল দিয়া চা বানাইতেছি পাখির জন্য, তুমি ওইটা খাও নাই তো? আবার পুরা বেকুব বনে গেল সে। আর চোখে মেয়েটাকে দেখে নিল একবার। লজ্জা মেয়েটা রক্তিম মুখখানা নিয়ে নিচু বদনে বসে আছে। নওয়াব মুখ চেপে ততক্ষণে নির্মূল বনে চেয়ে রইল। আচমকা অধর বাঁকিয়ে হেসে ফেলল। লজ্জায় লালচে হওয়া লাল গাল দুটো তার ভীষণ পছন্দ। ইস, কবে যে ওই গালে তার স্পর্শ লেপটে দিতে পারবে। আক্কাস ভাই, নাও 100 টাকা, পুরোটা রাখো। পাখি থেকে চায়ের দাম নিও না, পুনরায় একটা বানিয়ে দিও। ঠিক আছে। সুপারি গাছে কেটে চালি মাচা বানানো হয়েছে একদম রাস্তার সঙ্গে লাগিয়ে। সেখানে এক প্রকার লাফ মেরে উঠে বসল সে। তখন ওনার চেলা শাপিন প্রশ্ন করে বসল, ভাই চায়ের স্বাদ কেমন ছিল? অমৃত, স্পেশাল মশলা ছিল বুঝি? কেমন মশলা? ও তো ছোট মানুষ, বুঝবি না, বড় হ তখন বুঝবি। মাথা চুলকে শাপিন বিড়বিড় করে, আমরা তো বড়ই ভাই। বড় না তুই। এই তোর গোপ জ্বালিয়েছে? জ্বালায়নি তো, যখন জ্বালাবে তখন তুই বড় হবি। এই জীবনে বুঝি আর তা হবে না, কারণ তার বংশে কারো গোপ নেই। এক প্রকার নেরোমৌলবী যাকে বলে। এইদিকে নওয়াবকে গভীর ধারালো তীক্ষ্ণ দৃষ্টি স্থির থাকে দোকানে বসে থাকা নজর করা মানবীর দিকে। সুপারি গাছের চালির বসে এক মনে দোকানিতে তার দৃষ্টি আটকে থাকে গোলাপি ওড়না পরিহিত মেয়েটার কথা ফাঁকে ফাঁকে নাজুক হাসে। হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলে, যা শুনে আকাশ লাল দাঁত বের করিয়ে হাসে। বুকে আড়াআড়ি হাত বেঁধে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন তিনি। হঠাৎ পাখির চোখ নিবদ্ধ হয় চালিতে বসে থাকা কাঠখোট্টা লোকের ওপর। চোখাচোখি হতেই অমনি মেয়েটা বুকটা মৃদু কম্পন মেরে উঠল। ধপধপ করে লাফাচ্ছে বক্ষে অন্তরে। অমন শিকারি বাজের মতো গভীর চাউনি যেন ওর ভেতরটা পড়ে ফেলে। ক্ষণকালের মধ্যে দেহে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে শিরশির করা শীতল শিহরণ নামক এক অদ্ভুত অনুভূতি। ও বেশিক্ষণ স্থায়ী হতে পারল না। বিল মিটাতে গেলে আক্কাস ভাই শুধালো, তোমার বিল দেওয়া লাগবে না। নওয়াব ভাই বিল দিয়ে দিয়েছে। আমার বিল আমি দেব। উনি দিলেন কেন? সেটা ওনাকে গিয়ে জিজ্ঞেস করো। ওই অদম্য সাহস তার কোনো কালেই হয়ে উঠবে না। অমনিতে ভীতুকে তাকে নোবেল দেওয়া যাবে। ওনা ঠিকঠাক করে নওয়াজের সামনে গিয়ে পিনপিন করে হেঁটে চলে যায়। নওয়াবের কঠিন তীক্ষ্ণ দৃষ্টি যেন ওর ভেতরটা ঝলসে যায়। পাখির দৃষ্টি সীমার বাইরে যেতে নওয়াব শাহিনকে শুধালো, একটা ভালো দেখে গান লাগাতো। জি ভাইয়া, লাগাচ্ছি। শাহিন বেছে বেছে ইউটিউব ঘেঁটে একটা গান ছাড়ল। ভাবলো গানটা ভাই বেশ মনে ধরবে। কে জানতো বেচারা নিজের বিপদ নিজেই ডেকে আনবে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? আচমকা ওর গালে কষিয়ে থাপ্পড় পড়ল একটা। শাপিন ক্ষণকালে মুহূর্তে তবদা দিয়ে রইল। মাথা যেন ভো ভো করে ঘুরছে। এক গালে চাপা যেন অপর গালে চাপার ভিতরে ঢুকে গেল। বেচারা ভোলাভালা মুখটা নিয়ে ফ্যালফাল দৃষ্টিতে চেয়ে আছে। বুঝল না তার অপরাধটা কি। এই গানে শোনাস আমারে? ছি, ইজ্জত থাকবে কিছু? লোকে বলবে কি ভালো গান ছাড়া। ঠিক আছে, শাপিন বিড়বিড় করে বলো, সেটা সুন্দরভাবে বুঝিয়ে বললেই তো হতো। থাপড়ে গালটা এখন যেন টনটন করছে। ফের গান ছাড়ল সে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গানটা পুরোপুরি শেষ অবধি হয়নি। গানের মধ্যে এইবার পড়ল দু গালে একসাথে দুটো চর। বেচারার মুখটা হয়েছে দেখার মতো।
কেঁদে দিবে দিবে এমন সময় ভাব মুখ ফুটে পিন পিন করে বলল, এবার তো মানসম্মত গান ছেড়েছি ভাই, তবুও মারলেন গালটা ভীষণ জ্বলছে। এই গান শুনলে আমার মনের ভিতর কোনো অনুভূতি আসে? হাদারাম, বাংলাদেশে এত গান থাকতে তোর নজর পড়ল গিয়ে জাতীয় সঙ্গীতে। শালা কদ্ধপ কোথাকার, ইচ্ছু শেষ করে দিবি। নেক্সট চালু কর। আর মারবেন না তো সেটা তোর উপর নির্ভর করবে। ছেলেটা ভয়ে ভয়ে পুনরায় একটা সং প্লে করে আর চোখে আবার ছায় এবার নওয়াফের দৃষ্টি আপাতত মিতা বাড়ির দিকে। ওটা যে তার হবু শ্বশুরবাড়ি বলে কথা। এটা ছিল সোনার কন্যা মেঘবরণকে। এবার আর নওয়াফের আশপাশে বসল না সাফিন। বেশ করে উচ্চশিক্ষা হয়েছে তার। এত ঘন ঘন জ্বর খাওয়ার অভ্যাস আগে পড়ে নাই। গালটা যেন চ্যাপ্টা হয়ে গিয়েছে। নিজের ভালো পাগলও বোঝে, যদি আবার থাপ্পড় টাপ্পড় পড়ে কিছু, সে ভয় দূরত্ব বজায় রেখে বসল। তবে সেরকম কিছু ঘটল না। তবুও সাফিন 2 কদম দূরে গিয়ে বসল। এই লোককে সে এক বিন্দু পরিমাণ বিশ্বাস করে না। যার কথা আগে হাত চলে তাকে তো ভয় পাওয়ার কথা, তখন ভয় লাগে ভীষণ। এই বান্দার বাম হাত হওয়া সত্ত্বেও তাকে বুঝে উঠতে পারেনি আজ অবধি। তা নিয়ে কম দুঃখ না তার। 24 ঘন্টা ছায়ার মতো সঙ্গে থেকেও তবু লোকটা আদিঅন্ত মনোভাব বোঝা দুঃসাধ্য। এখন আবার 2-1টা পরে বসে ঠিক ঠিকানা নাই। আর চোখে দেখে একবার লোকটাকে, না পুরাই মজে আছে। বোঝা গেল গান পছন্দ হয়েছে। চোখ বন্ধ করে গভীরভাবে কি যেন ভাবে। শক্তপোক্ত দেহ পুরুষটি কল্পনা জগতে বিভোর। সে দেখে তার চেতনার চোখে ষোড়শী রানাধিকারের, যার পরনে লাল টুকটুকে শাড়ি, ললাটে কোমরের রূপোর বিছা, ফর্সা চরণ দুটো আলতা মাখা। সেই চরণ বাজে ঝুনঝুন করে রূপোর নূপুর। কাজল মাখা আঁখি দুটো রাজ্যের মায়া ঘিরে রক্তিম লাল অধর দুটো থরথর করে নাড়ে। ওর দিকে তাকিয়ে ষোড়শী কন্যা লাজুক হাসে। মুহূর্তের মধ্যে তার বুকটা থপ করে কেঁপে ওঠে, কলিজা শুকিয়ে আসে। এ কি মরণ যন্ত্রণা বান ছুড়ল ষোড়শিনী। হঠাৎ বুক ধরে বিড়বিড় করে তিনি, খাইছোস রে পাখি, খাইছোস আমারে, শেষ করিয়া দিলি পুরাই। সাফিন আঁতকে উঠল। ও ভাই, আপনার বুক কি হইছে? এমন করেন কেন? বুকে ব্যথা করে? নওয়াফের দৃষ্টি ভ্রম কেটে যায় বাস্তবে ফিরে। শার্টের কলার টেনে টুনে ঠিক করে বলে, কই কিছু না, ও তো ভাবির কথা মনে পড়ছিল, তাই একটু ইমোশনাল হইয়া পড়ছিলাম। দাঁত বের করে হাসল। এই ছেলেটা হাসলে তার ফোকলা দাঁত দেখা যায়, খারাপ লাগে না তখন দেখতে। মোটামুটি ভালোই লাগে। ভাই গান পছন্দ হয়েছে? মোটামুটি। ভাই মোটামুটি বলছেন মানে চলনসই। তবুও সে খুশিতে গদগদ হলো। তোর গালে ব্যথা করছে? একটু। টিট হোমে গিয়ে ফিরিসে খুলে বরফ লাগিয়ে নিয়ে। আচ্ছা আকর্ষা, তোর একজন চেলার রতন নামক একটা ছেলে অপরিচিত একটা ছেলেকে ঘাড় টেনে নওয়াবকে সম্মুখে এনে দাঁড় করালো। নওয়াব এক ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, মালটা কে রে? ভাই এই মালটা ভাবির বাড়ির দিকে গত কয়েকদিন যাবৎ উকি ঝুঁকি দিচ্ছিল, আজ বাগে পাইছি, তাই শালারে ধইরে লই আইলাম। নওয়াব ছেলেটার দিকে তাকে জিজ্ঞেস করে, নাম কি? রবিউল। এলাকায় নতুন? জি ভাই। ছোট্ট ভাই, তোমার টুনটুনি হারানোর বড্ড শখ জেগেছে নাকি? ছেলেটা বুঝলো না। ভোলা বলা মুখ নিয়ে সকলের দিকে চাওয়ায় চায়নি করে, অথচ তার গোবরে ঠাসা মস্তিষ্ক কিছুই ঢুকছে না। আশ্চর্য হয়ে গেল সে। শুধালো নত দৃষ্টিতে, ও ভাই টুনটুনি কি? লে কচি খোকা কিচ্ছু বোঝে না। মায়ের কোলে ইস্যু করে বাপিটা। বলি এবার ফিটার খাও ফিটার। সকলে গা দুলে হেসে উঠল। নওয়াব ওদের দিকে কটমটো করে তাকাতে মুখ বন্ধ হয়ে গেল। তোদের দাঁত বেশি বড় হয়ে গিয়েছে না? দাঁড়া, ছোট্ট করার ব্যবস্থা করছি, আগে এইটারে ব্যবস্থা করি। আর আবালটা টুনটুনি চিন্তাছে না, ওরে একটু বুঝাইয়া দে তো। টুনটুনি কি শাল সব আমার দ্বারে আইয়া পড়ে। দাঁড়ান ভাই, আমি দেখাইতেছি। সাপিন গিয়ে রবিউলের ছেলেটার জায়গা মতো একটা লাথি বসালো। মুহূর্তের মধ্যে ছেলেটা আর্তনাদ করে উঠল। কিরে টেনিপক্ষী ছাও এবার বুঝেছিস টুনটুনি কি? ছেলেটা মাথা দুলিয়ে বুঝালো, জি ভাই। ওরে কি শাস্তি দেওয়া যায় ভাই? ওরে 2 ঘন্টা ঝুলাইয়া রাখেন না, ওইটা ওর জন্য সহজ হইয়া যাবে। তয় একটা কাজ কর, ওরে ক্লাবে নিয়া চেয়ারের সঙ্গে হাত পা বাঁধবি, মুখে টেপ
মারবি, পুরো 2 ঘন্টা ওকে আলেমের গান শুনাইয়া তারপরে ছাড়বি, ঠিক আছে? কথা ক্লিয়ার? যা তোরা। জি ভাই। ছেলে নওয়াফের পা জড়িয়ে ধরল। না ভাই, আমারে সাইরা দেন, আমি আর কিচ্ছু কইমু না, আর ওকে দিতাম না। চুপ শালা, আর একটা কথা বললে জায়গা মতো আর 2টো পড়বে, তখন ম্যামা কইরা চিল্লাইয়া কুল পাবি না। সেটা চাস? না চাইলে চুপচাপ বিনোদন নে। পুরো ঘন্টা 2 যাবৎ রবিউল নামের ছেলেটা বসা, গান শুনে কানের অবস্থা নাজেহাল, মুখটা কাদু কাদু অভিপ্রায়। ফ্যাল দৃষ্টিতে সাপিনার রমিজের দিকে তাকায়। মিস হলো নওয়াফের ক্লাব দেখাশোনা করার কর্মচারী, অথচ ওদের দুজনের কোনো ভ্রুক্ষেপ নেই। উৎকণ্ঠে হেডফোন গুঁজে তারা লুড্ডু খেলতে মহাব্যস্ত। এমন অবস্থা, কি করে ওরা লুড্ডু খেলতে পারে তা ছোট মাথা ঢোকে না। দুনিয়াতে এত গান থাকতে তাদের আলমের গান কেন শোনাতে হবে? এইটাই কি তাহলে তার শাস্তির ধরন? এটা আবার কেমন ধরনের শাস্তি? সাউন্ড প্রুফ করার কারণে বাইরের সুর বের হচ্ছে না, যার কারণে পুরো রুম কাঁপছে। রবিউলা নিতে পারছে না, তার মাথা ধরছে। আসল ঠিক কিছুক্ষণ পর শাফিন দাঁড়িয়ে সালাম টুকলো, চেয়ার টেনে বসতে দিল তাকে। চেয়ারে পায়ের ওপর পা তুলে রাজুকে স্টাইলে বসলো। দেশলাই দিয়ে সিগারেট ধরে 2টো টান বসিয়ে নিকোটিনে ধোয়ার নাক মুখ দিয়ে উড়ায়। ছোট করে শুধালো তিনি, ছোট ভাই, শখ মিটে গেছে এত তাড়াতাড়ি? অসহায়ের মতো ছেলেটা হাত জোর করে বলো, মাফ করুন ভাই। পাখি কি হয় তোর? ভাবি? উফ, শুধু ভাবি না, পুরো এলাকার ভাবি। ও হলো আমার সম্পত্তি, আমার, বুঝলি? আর তার উপরে কেউ যদি ভাগ বসাতে আসে না, সোজা জিভ ধরে টেনে ছিঁড়ে ফেলবো। কথাটা যেন মাথায় থাকে। জি ভাই, থাকবে। যা, মায়ের বুকে ফিরে যা। ফের যেন এই এলাকার দ্বারে কাছে তোকে না দেখি। যদি দেখি জ্যান্ত পুঁতে ফেলবো। শাফিন দড়ি খুলে দিতেই ছেলেটা ঝড়ের গতিতে জীবন নিয়ে পালালো। নাও গা ঝেড়ে উঠে দাঁড়ালো। 1 গ্লাস পানি দিয়ে মুখ কুলি করে শাফিনের সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো নিকোটিনের গন্ধ আসে কি না এখনো মুখ থেকে। না ভাই, বুঝিস কিন্তু, সত্যি কইতাছি ভাই। শরীরে দামি পারফিউম মেখে শুধালো তিনি। থাক তোরা, আমি একটু শ্বশুরবাড়ির চক্কর মেরে আসি। তোদের ভাবিরে 5 ঘন্টা 37 মিনিট 4 সেকেন্ড যাবৎ দেখি না, বুঝলি? কলিজা ধরপর করে লাফায়। যাই, একটু শান্ত করে আসি। সকাল সকাল খেজুরের গুড় দিয়ে তৈরি পিঠা নিয়ে ক্লাবের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। চটিজোড়া সাইজের তুলনায় একটি বেশি শব্দ করে, তবুও পাল্টানোর নাম গন্ধ নেই। পরে যে আরাম পান, এটাই অনেক প্রশান্তি, তৃপ্তিদায়ক। পুরো নাম মানিক মৃধা, লোকের মানিক রহমানও ডাকে, সেটা যে যার ব্যক্তিগত খুশি। লোকে মানিক বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি। বয়স হলেও শরীর এখনও তরতাজা, শক্তপোক্ত, দাড়ি গোঁফ সবে পাক ধরেছে। পেশায় একজন কৃষক, নিজের জমিতে সবজি বুনে তা বাজারে বিক্রি করে ভালোই লাভবান হচ্ছেন। গতকাল মেয়ের মুখে নওয়াফের কথা শুনল। বড় উপকারী ছেলে গ্রামের, তার সাথে বেশ ভাব আছে। ছেলেটার ভিতরে কিছু একটা আছে, অল্পতেই লোকের নিচে আয়ত্তে আনতে পারে। কথার জালে ফাঁসিয়ে আবার আটকাও দিতে পারে। 10 জনের 10 কথা, তার এক কথা কুপকাত। পুরুষের মতো পুরুষ 10 জন লাগে না, একজন হলেই যথেষ্ট। যেমন নওয়াব। ছেলেটা বেশ লম্বা, হাস্তন হস্তন, ভালোই মোটা তাজা। লোকজনের উপকার অনায়াসে করতে ভালোবাসেন। রোজ সকালে তার থেকে সবজি নিতে আসেন। তাজা সবজি ওনার মায়ের নাকি বেশ পছন্দ। ছেলেটা গ্রামবাসী সকলে কম বেশি উপকারে আসেন। এলাকার সকলেই তাকে যথেষ্ট মান্য করে। জনকল্যাণ ক্লাবে বিচার সালিসি করে, পাশাপাশি নিজের কয়েকটি বড় বড় রেস্টুরেন্ট, ইলেকট্রনিক শোরুম, হোটেলে রয়েছে। এসব নিজ অর্জনে নয়, দাদার কর্তৃত্বের প্রায় হয়েছে। গ্রাম্য সমাজ তার আলাদা একটা সম্মান রয়েছে। তার উপর দিয়ে কেউ কথা বলে না, তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। বাপ চাচার সূত্র থেকে আরেকটা পাওয়ার আছে। এক সময় তার পূর্বপুরুষরা জমিদার ছিল। সবে নওয়াব ট্রি হোম হতে বের হয়েছে। জঙ্গলের ভিতরে ট্রি হোমে থাকতে তার আলাদা এক প্রশান্তি লাগে। নয় ওমন আলিশান বাড়ি রেখে কেউ জঙ্গলের ভিতরে সেধে সেধে থাকে। ছেলেটা একা থাকতে বেশ পছন্দ করে। নিজের 2-3 জন চেলা নিয়ে ট্রি হোমে কাটায়। এত বড় আলিশান বাড়ি থাকতেও জঙ্গলের মধ্যে ট্রি হোমে থাকার ছেলে এমন ব্যবহার কষ্ট পেতে পেতে একটা সময় পরিবার হাল
ছেড়ে দেয় বড়ই খাটতারা। বলে কয়ে লাভ নেই। হাত মুখ ধুয়ে ক্লাবঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পথে মানিক মৃধার সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ফোলা ফোলা চোখ দুটোর দিকে তাকিয়ে মানিক রহমান মৃদু হাসল। বুঝল সবে ঘুম থেকে উঠেছে ছেলেটা। 7টা বাজে সবে। ওয়ালাইকুম সালাম। জি বাবাজি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার দ্বারেই যাইতেছিলাম। যাক, পথের মধ্যে দেখা হইয়া ভালোই হইল। তোমার চাচি খেজুরের গুড় দিয়া নাকডলা পিঠা বানাইছে, তোমারে কইল দিয়া আইতে। শুকনো মুখে অদর ছড়িয়ে হাসি হাস্যবান অধরে আওড়ালো। নাকডলা পিঠা? হা হা করে হেসে উঠল মানিক রহমান। বড়ই রসিকতাপূর্ণ মানুষ। হাসি সর্বদা যেন মুখের ভাঁজে ভাঁজে লেগেই থাকে। সমবয়সীদের চেয়ে ছোকরাদের সঙ্গে তার বেশি খাতির, বিশেষ করে নাফ আর তার বাইরা ছেলেদের। নিখিলের সঙ্গে ওদের সঙ্গে আড্ডা দিয়ে তার সময়গুলো বেশি কাটে। নাকডলা পিঠা? বুঝলাম না। ওই চুই পিঠাকে নাকডলা পিঠা কইলাম আর কি। শুকনো মুখে নওয়াব ম্লান হাসল। চলেন ক্লাবে, একসঙ্গে খাওয়া যাবে। না না, এখন সময় নেই, খেতে যাইতে হইবে। ঘরে মাছ ছাড়ুম, কত কাম আইজ রইছে বাড়িতে। ধুর মিয়া, ওই সব কাম আইজ আমি করে দিম। আসেন তো। নওয়াব মানিক রহমানের হাত টানতে টানতে এক প্রকার ক্লাবে নিয়ে চলল। ক্লাবের সামনে আসতে ছেলেপেলেরা জোড়ায় জোড়ায় সালাম টুকলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সালামের উত্তর দিয়ে ও চেয়ার টেনে নিজেও বসল, ওনাকেও বসতে দিল। নিন বসুন দুদু। এখনও দুদু কও? সম্পর্কে আমি তোমার খালু লাগি, একই এলাকার প্রতিবেশী হিসেবে আবার দুদু তো লাগেন। হাহা, তা বটে তা বটে। যাই হোক, দুদু বলে অভ্যস্ত, খালু বলতে পারবো না। মানিক রহমান কিঞ্চিত হাসেন। সামান্য একজন কৃষক হয়ে স্বয়ং মন্ত্রীর পুত্রের কাছ থেকে এত সম্মান ভালোবাসা পেয়ে তার মনটা খুশিতে আবেগ আৎফুল্ল হয়ে পড়লেন। অতি আনন্দে বাকুম হয়ে উঠল। সে চেয়ারে বসল। নওয়াব ডাকল, রমিজ, যা দুটো প্লেট নিয়ে আয়। জি ভাই। প্লেট নিয়ে আসতে পিঠার বক্স হতে বের হয়ে দুজন খেলেন। বাকিটা ছেলেপেলেকে ভাগ করে দিবেন। নওয়াব এহেন যাই বাবা, রোদ্দুর উঠলে আবার খেতে যাইতে পারুম না। তার উপর মাইয়াটার শরীরটা ভালো না। চট কইরা নওয়াব ঘাড় ঘুরে তাকালো। সিরিয়াল হলো। এক মুঠো উদ্বেগ উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পাখি? অ্যালার্জি? না জানি ঠ্যালার্জি জ্বালায় মাইয়ারা সারা রাত ঘুমাতে পারে না, তার উপরে হাত পা চাবায়। ডাক্তার দেখাননি? যামু একটু বেলা হইলে। এখন উঠি, আয়ন দেখ তো ফার্মেসি খুলছে কিনা। ভাই রহিম ডাক্তারের ফার্মেসি সকাল সকাল খুলে, চাচার সঙ্গে নিয়ে যা, যা টাকা লাগবে দিবি, ওষুধ সাথে কিছু ফলমূল পাঠিয়ে দিবি। না না, ওইসব করতে হবে না। কি বলেন চাচা, আমি আপন নিজের লোকই, আপনি আমাকে আপন না ভাবলে কি হবে? আমি কিন্তু আপনাকে আপু নজরে দেখি। আয়ন ফিস করে সাবিন কানে বলল, দেখলি ভাই কৌশলে কেমন সম্পর্কের মোড় ঘুরিয়ে দিল। বিয়ের আগে আবার শ্বশুরবাড়ি পিঠা খাইল। হায় হায় ভাই, তার কপাল 5 আঙ্গুল নইরে পাগল। 6 আঙ্গুল 6 আঙ্গুল। সাবিন ধমক মারল, চুপ যা শালা, ভাই শুনে ফেলবে।